ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় হিস্ট্রি স্মার্ট ক্লাস। আমি জয় স্যার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে এসএসসি এমএসসি পদপ্রার্থী যারা রয়েছে যাদের বিষয় হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসে যারা পাস লেভেলে বসছো কিংবা পিজি লেভেলে অনার্স লেভেলে বসছো, তাদের জন্য আজকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার সিলেবাসটা কি এবং অধ্যায় ভিত্তিক আমি আলোচনা করব, এবং সাথে সাথে কিভাবে পড়লে বিষয়গুলো মাথায় রাখা যাবে এবং প্রশ্নগুলো কমন পাওয়া যাবে, ইতিহাস বিষয়ে ইন্টারেস্ট আসবে, আমি সেই বিষয়টাগুলো আলোচনা করব। এসএসসি যে এসএলএসটি হিস্ট্রি, সেই হিস্ট্রিতে যে সিলেবাস করা হয়েছে ভারতের এ টু জেড পড়তে হবে, তোমরা সেটা জানো, এবং সাথে সাথে আমাদের ইউরোপের ইতিহাসেও কিছুটা পড়তে হবে। এখন এই পড়ার জন্য যেটা করেছে, টোটাল 10টা অধ্যায় ভাগ করেছে। 10টা অধ্যায় কি কি ভাগ করেছে আমরা একটু যদি দেখে নেই। 1 নম্বর অধ্যায় কি করেছে? ভারত ইতিহাসের প্রাচীন যুগ। এই যে প্রথম অধ্যায়, একটা অধ্যায়ের মধ্যেই আমরা ভারতবর্ষের ইতিহাসকে মোটামুটি 3টে ভাগে ভাগ করে তো পড়াশোনা করেছি, অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। তাহলে এই যে প্রথম অধ্যায়টার মধ্যেই কিন্তু প্রাচীন যুগ নিয়ে নিয়েছে। এই প্রাচীন যুগটাকে কিন্তু আমাদের ধারাবাহিকভাবে পড়তে হবে, সিঁড়ি বাই যেভাবে পড়াশোনা করতে হয় সেভাবে পড়তে হবে, তাহলে বিষয়গুলো মনে থাকবে। একদম ইতিহাসের যে ইতিহাসের উপাদান থেকে শুরু করে প্রাগৈতিহাসিক যেই প্রস্তর যুগের বিভিন্ন ভাগ, তারপরে ধাতুর যুগ, এরপরে সভ্যতা আসবে। সেই সভ্যতার ক্ষেত্রে আমরা মেহেরগড় সভ্যতা পড়বো, মেহেরগড় সভ্যতার পরে আমরা সিন্ধু সভ্যতা পড়বো, সিন্ধু সভ্যতার পরে আমরা বৈদিক সভ্যতা পড়বো, বৈদিক সভ্যতার সাথে সাথে আমরা ষোড়শ মহাজন পথ জানবো, আমরা বৌদ্ধ এবং জৈন ধর্মের উৎপত্তি ইত্যাদি আমরা জানবো, এবং মৌর্য শাসন ব্যবস্থা, গুপ্ত শাসন ব্যবস্থা, বাংলার পাল ও সেন যুগ, এই বিষয়গুলো যেইভাবে আমি ধারাবাহিকভাবে বললাম, সেই ইতিহাস আমাদের জানতে হবে প্রথম অধ্যায়ে। তার মানে প্রথম অধ্যায়ে সমগ্র প্রাচীন ভারতকে আমরা জানবো, কিন্তু সেটা ধারাবাহিকভাবে পড়তে হবে। আমি প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতা পড়লাম, তারপরে আবার আমি গুপ্ত যুগের কিছুটা অংশ পড়ছি, সমুদ্রগুপ্ত পড়ছি। এইভাবে হলে কিন্তু খেই হারিয়ে যাবে, কার পর কোন যুগ আসছে, কার পর কে, এগুলো কিন্তু আমাদের মাথায় থাকবে না। যার জন্য আমাদের ধারাবাহিকভাবে প্রাচীন ভারতের ইতিহাসটা ধারাবাহিকভাবে পড়তে হবে। দ্বিতীয় যে অধ্যায় রয়েছে সুলতানি যুগ। আমরা জানি যে মধ্য ভারতের যে ইতিহাস, এই মধ্য ভারতের ইতিহাসকে আবার কটা ভাগে ভাগ করেছে? মূলত 2টো ভাগে ভাগ করেছে। মধ্য ভারতের ইতিহাস শুরু হয়েছিল কত সালে? 1206। 1206 থেকে 1707 পর্যন্ত কিন্তু মধ্য ভারতের ইতিহাস। কিন্তু এর মধ্যে 2টো পার্টে ভাগ করা হয়েছে। একটা সুলতানি যুগ বলা হয়েছে, একটাকে বলা হয়েছে তোমার মোগল যুগ। কিন্তু দুটোই কিন্তু মধ্য ভারতেরই অংশ। তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে অধ্যায় এখানে করেছে সুলতানি যুগ, সেই সুলতানি যুগে আমরা যেটা পড়বো, সুলতানি যুগের প্রতিষ্ঠা, সুলতানি যুগের বিভিন্ন যে সুলতানি বংশের যেই বংশগুলো, দাস বংশ, খলজি বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, বিজয়নগর সাম্রাজ্য, এই সমস্ত আমরা সুলতানি যুগের মধ্যে আমরা পড়ব। তৃতীয় যে অধ্যায়টা করেছে দিল্লি সুলতানির ভ্রমণ। অর্থাৎ এই যে সুলতানি যুগের আমরা বললাম যে মধ্য ভারতের সুলতানি যুগে যে একটা পর্ব, সেই পর্বের শেষের দিকটা আবার শুরু হচ্ছে তৃতীয় অধ্যায়। শেষের যুগ বলতে লোদি বংশের শেষ, লোদি বংশের শেষ বলতেই আমরা বলতে পারি পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে বাবরের আগমন, অর্থাৎ মোগল যুগের উৎপত্তি, এদিকে সুলতানি যুগের শেষ। তাহলে এখানে আমাদের এই অধ্যায়ের মধ্যে আমরা সুলতানি যুগের শেষ হলো, মোগল যুগের উৎপত্তি হলো, সেখান থেকে শুরু করে আমরা বাবরের পরে হুমায়ুন, এবং হুমায়ুনের পরে আমরা পড়ব আকবরকে। তাহলে এখানে আকবর পর্যন্ত নিয়ে নিয়েছে সুলতানি যুগের ভাঙনের অধ্যায়ে। কেন সুলতানি যুগের ভাঙন বলতেই মোগল যুগের প্রতিষ্ঠা, আর মোগল যুগের প্রতিষ্ঠাতাকে বাবর, কিন্তু মোগল যুগের প্রকৃত প্রতিষ্ঠাতাকে আকবর। তারপরে আকবর পর্যন্ত আমরা এই অধ্যায়ে পড়ে নেব। চতুর্থ যে অধ্যায় করেছে মোগল সাম্রাজ্যের শেষ পর্ব। এখানে
তাহলে মোগল সাম্রাজ্যের আমরা এর আগের যে অধ্যায় আমরা পড়লাম বাবর পর্যন্ত, আকবর পর্যন্ত, তাহলে আকবরের পর থেকে আমরা নিশ্চয়ই পড়বো এখানে মোগল যুগের শেষ পর্ব, সাম্রাজ্যের শেষ পর্ব। তার মধ্যে এখানে আমাদের এখানে জাহাঙ্গীর থেকে টোটাল ঔরঙ্গজেব পর্যন্ত পড়বো এবং মোগল সাম্রাজ্যের ভাঙন 1707 মোগল সাম্রাজ্যের ভাঙন হয়েছিল আমরা সেটা পড়বো। তার মানে আমাদের এইখানে মধ্য ভারত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মধ্য ভারতকে শেষ করছে 3টে অধ্যায়ের মাধ্যমে, সুলতানি যুগ, দিল্লি সুলতানির ভাঙন এবং মোগল সাম্রাজ্যের শেষ পর্বতে আমাদের মধ্য ভারতটা ভাগ হয়ে যাচ্ছে। এরপর পঞ্চম যে অধ্যায় ভারত ও ইংরেজ প্রাধান্য, অর্থাৎ এই অধ্যায়তে আধুনিক ভারত শুরু হয়ে গেল। আর আধুনিক ভারত শুরু হওয়ার সাথে সাথে আমরা জানি ইংরেজরা এবার আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে এবং 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের মাধ্যমে, সিরাজউদ্দৌলার সাথে যে পলাশী যুদ্ধ হয়েছিল তার মাধ্যমে বাংলায় তারা শাসন ক্ষমতা দখল করে। এবং তারা তো বাংলায় শাসন ক্ষমতা দখল করে বসেছিল না, বাংলার সাথে সাথে মহারাষ্ট্র, মহীশূর, পাঞ্জাব, বিভিন্ন অঞ্চল এরা দখল করে সারা ভারতবর্ষে এদের শাসন ব্যবস্থা ছড়িয়ে পড়েছিল এবং সাথে সাথে তারা তাদের অর্থনৈতিক শোষণ শুরু করেছিল, ঔপনিবেশিক অর্থনৈতিক উৎপত্তি ঘটিয়েছিল। আমাদের এখানকার কুটির শিল্প ধ্বংস হয়েছিল, ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল, সম্পদের নিষ্ক্রমণ ঘটেছিল, যার পণ্যায় যেইভাবে আমাদের ভারতবর্ষটাকে অর্থনৈতিকভাবে দুর্বল করা যায় ইংরেজরা ভারতবর্ষে ঢুকে সেটাই করেছিল। আমরা সেই ইতিহাসটা পড়ব ভারত ও ইংরেজ প্রাধান্য এই অধ্যায়ের ভিতরে। 6 নম্বর অধ্যায়তে কি করেছে? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিক্রিয়া। এই যে 1757 সালে যে ইংরেজরা ভারতবর্ষের শাসন ক্ষমতা দখল করলে প্রায় 100 বছর তারা বিভিন্ন রকম ভাবে শোষণ করেছিল। আমরা যে এর আগের অধ্যায়ে যেটা আমরা পড়ব বা যেটুকু জানালাম তোমাদের, যে অর্থনৈতিক শোষণ, অবশিল্পায়ন, সম্পদের নিষ্ক্রমণ, এগুলো করছে এবং তারপরে একটা তো প্রতিক্রিয়া তো হবেই, ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে। ঠিক আমরা ষষ্ঠ অধ্যায়ে এই ইংরেজদের বিরুদ্ধে আমরা সেই প্রতিক্রিয়াগুলোকে দেখব বিভিন্ন যুদ্ধের মাধ্যমে বা বিদ্রোহের মাধ্যমে। সেই বিদ্রোহগুলো কি? প্রথম বিদ্রোহ তো টোটাল জাতীয় বিদ্রোহ হয়নি, আঞ্চলিক বিদ্রোহ ঘটেছিল। সেখানে আমরা যেমন পলিগার বিদ্রোহ দেখব, চুয়ার বিদ্রোহ দেখব, পাইক বিদ্রোহ দেখব, ওয়াহাবি আন্দোলন দেখব, ফরাজি আন্দোলন দেখব, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ দেখব এবং 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ আমরা এই পর্বে আমরা আলোচনা করব। এবং সাথে সাথে সেই সময় বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, জাতীয় কংগ্রেসের উৎপত্তিও আমরা কিন্তু এই পর্বে দেখতে পাবো। নেক্সট যে 7 নম্বর, যেটা চরমপন্থার উদ্ভব থেকে ভারতের স্বাধীনতা। তাহলে এর আগের অধ্যায়ে আমরা কিছু আঞ্চলিক আন্দোলন, কিছু সাম্প্রদায়িক আন্দোলন, সম্প্রদায়ের আন্দোলন এবং নরমপন্থী কিছু আন্দোলনের ইতিহাস আমরা আগের অধ্যায়ে দেখব। কিন্তু ঠিক তার পরের অধ্যায়ে এবার আমাদের চরমপন্থার বিকাশ ঘটছে, অর্থাৎ আন্দোলন এবার কিন্তু আর নরম পন্থায় যাচ্ছে না, চরমপন্থার বিকাশ ঘটছে। সেখানে আমরা যেটা পড়ব বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন, গান্ধীবাদী বিভিন্ন আন্দোলন, অসহযোগ আন্দোলন থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলন। এবং এই সময় আমরা দেখব যে পৃথক সম্প্রদায়ের জন্য আন্দোলন, পৃথক সম্প্রদায়ের জন্য নির্বাচনের আন্দোলন এবং যার ফলস্বরূপ ভারত ভাগ এবং ভারতের স্বাধীনতা। তার মানে এখানে আমরা ভারতের স্বাধীনতা পর্যন্ত আলোচনা করব। তাহলে আমাদের একদম আমরা ওই প্রথম অধ্যায় থেকে যদি শুরু করি 7 নম্বর অধ্যায়, দেখো 7 নম্বর অধ্যায়ের মধ্যে কিন্তু আমাদের সমগ্র ভারতবর্ষটা হয়ে গেছে, প্রাচীন ভারত থেকে, মধ্য ভারত থেকে আধুনিক ভারত এবং ভারতবর্ষের স্বাধীনতা পর্যন্ত হয়ে গেছে আমাদের। নেক্সট 8 নম্বর যে অধ্যায় তারা করেছেন ফরাসি বিপ্লব থেকে নেপোলিয়ন। আমরা একটু ইউরোপে চলে যাব, সেখানে আমরা জানি ফরাসি বিপ্লব ঘটেছিল। সেই ফরাসি বিপ্লব থেকে নেপোলিয়ন বোনাপার্টের বিভিন্ন তার শাসন ব্যবস্থা, কার্যকলাপ আমরা 8 নম্বর অধ্যায়ে আলোচনা করব। 9 নম্বর অধ্যায়ে কি রয়েছে? ভিয়েনা সম্মেলন ও তারপরে নেপোলিয়নের পতনের ঘটলো। নেপোলিয়ন বোনাপার্টের পতনের পরে আমরা জানি ভিয়েনা সম্মেলন হয়েছিল এবং ভিয়েনা সম্মেলন পরে যে রাজনীতিটা হয়েছিল, যেখানে তোমার মেটার্নিক ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি থাকবে, সেটা আমরা আলোচনা করব। ভিয়েনা সম্মেলনের মধ্যে আমরা আলোচনা করব, 9 নম্বর অধ্যায়ের মধ্যে আমরা আলোচনা করব বা আমরা জানবো বা পড়বো। 10 নম্বরে রয়েছে সাম্রাজ্যবাদ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
আর 10 নম্বর অধ্যায়ের মধ্যে আমরা দেখব যে সাম্রাজ্য বিস্তার, অর্থাৎ ইংল্যান্ড যেরকম সাম্রাজ্য বিস্তার করেছিল, জার্মানি করেছিল, সেখানে আমরা জার্মানি ঐক্য আন্দোলন থেকে শুরু করে ইতালির ঐক্য, ফ্যাসিবাদ আন্দোলন, নাৎসিবাদ আন্দোলন, আফ্রিকা নিয়ে কারাকারি, এবং শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ, এবং প্রথম বিশ্বযুদ্ধের পরপরই কিছুদিনের বাদে যে ঠান্ডা যেই দুটো বিশ্বে যে ভাগাভাগি, সেই ভাগাভাগিটা নিয়ে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তাহলে এই আমাদের ইতিহাসের 10টা অধ্যায়, এই 10টা অধ্যায়ে কিন্তু আমাদের এসএসসি এবং এমএসসি সিলেবাসটা রয়েছে, সমগ্র সিলেবাসটা রয়েছে, আমাদের খুঁটিয়ে পড়তে হবে। এখন এই বিষয়ে যেটা বলার সেটা হয়েছে কিভাবে পড়ব। এইটা পড়ার একদম বৈজ্ঞানিক যে পন্থা, অনেকে অনেক কথা বলেন, অনেকে কবিতা মুখস্থ করান, অনেকে অনেক শর্টকাট মুখস্থ করান, যে সাল মুখস্থ করা যায় বা সাল মনে রাখার বা এরকম। আমার কাছে ওটা অতটা আমার গুরুত্বপূর্ণ না, কারণ সেই কবিতাটাও মনে রাখতে হয়, কত কবিতা মনে রাখবো। আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রত্যেকটা বই, যে কোনো রাইটার খারাপ নয়, কোনো রাইটার খারাপ নয়, যে কোনো রাইটারের বই, পাঠ্য বই খুঁটিয়ে পড়া, চ্যাপ্টার ওয়াইজ খুঁটিয়ে পড়া, গল্পের আকারে খুঁটিয়ে পড়া, এবং তার সাথে সাথে যেখানে যেখানে শর্ট হতে পারে সেই শর্টগুলোকে দাগিয়ে নিয়ে খাতায় তুলে নেওয়া। তাহলে একবার যেরকম অধ্যায়টা পড়া হয়ে যাচ্ছে, সাথে সাথে আমিও অধ্যায় থেকে যত শর্ট কোশ্চেন আমি পেয়েছি সেটা আমি আমার অধ্যায়ের উপরে, খাতার উপরে লিখে সেই অধ্যায়টা আমি লিখে রাখলাম। এইভাবে যদি আমার পড়া হয়, আর ধারাবাহিকভাবে আমি যেটা বলেছি বারবার যে সিঁড়ি বাই পড়তে হবে। যদি সিঁড়ি বাই না পড়া হয় তাহলে এই সালগুলোকে মনে রাখা সম্ভব নয়। কিন্তু যদি সিঁড়ি বাই পড়া হয় তাহলে সালগুলোকে অনায়াসেই মনে রাখা যায়। সালও মনে থাকবে, রাজার নামও মনে থাকবে, বংশের নামও মনে থাকবে। এইভাবে একটা পড়া যায়। প্রত্যেকটা অধ্যায় ধরে নিয়ে আমরা যদি পড়ি, আমরা ইতিহাসটাকে মনে রাখতে পারবো আশা করি। আর যেহেতু এখনো পর্যন্ত যেটুকু জানা আছে যে এমএসসি তো মাল্টিপল চয়েস হচ্ছেই, এসএসসিও হতে পারে, ভবিষ্যতে কী হবে সেটা জানা যায়নি, যার জন্য আমাদের শর্ট কোশ্চেনের উপরে নজর দিতে হচ্ছে। কিন্তু শর্ট কোশ্চেনের উপরে নজর দিতে গিয়ে এটা যেন কখনোই না হয় যে শর্ট কোশ্চেনটা আমি বাজার চলতি বই পড়ছি, মুখস্থ করছি, তাহলে কিন্তু আমি ভুলে যাবো, আমার মনে থাকবে না কখনোই। কিন্তু এটা যদি আমি ধারাবাহিকভাবে পড়ি, পাঠ্য বইয়ের আকারে ধারাবাহিকভাবে আমি পড়াশোনার চেষ্টা করি, তাহলে সেই ইতিহাসটা আমার যেমন মনে থাকবে, আমার শর্ট কোশ্চেনটাও কিন্তু আমার মনে থাকবে, এবং যেই কোশ্চেনগুলো আমি পাবো না, আমার বিকল্প আমার বই পড়ার একটা খিদে বেড়ে যাবে, যে আমি এই বইটা থেকে তো আমি 90% প্রশ্ন জানি, তাহলে আমার 10% যেহেতু আমি পিছিয়ে রয়েছি, আমি আরও রাইটারের বই কিনি। এইভাবে রাইটারগুলো বাড়ে, পড়াশোনার জন্য এইভাবে রাইটারগুলো বাড়ে, ঠিক আছে? তাই ফলে আমি কোনো বই পড়লাম না, না পড়ে কোন বই ভালো মার্কেটে এমন কোনো বই নেই যেই বই একটা পড়লেই এসএসসি বা এমএসসির মতো এই ধরনের চাকরি পরীক্ষা বাঁধানো যাবে, ক্যাক করা যাবে, আমার সেটা মনে হয় না। এখন ছাত্রদের ক্ষেত্রে আরেকটা যে জিনিসটা আমি অসুবিধা বোধ হয় আমার মনে হয়, যে তারা এই বই পড়তে গিয়ে খেই হারিয়ে ফেলে। অর্থাৎ কি পড়ছে, কিছুক্ষণ পড়ার পরেই তারপর আর ভালো লাগে না, ইন্টারেস্ট লাগে না, এই সমুদ্রের মতো এই ইন্টারেস্ট লাগে না। সেক্ষেত্রে আরেকটা যেটা করা যায় সেটা আমি বলবো, তাহলে এরকমও করা যেতে পারে যে বাজার চলতি যেই শর্ট কোশ্চেনের বই রয়েছে, সেই শর্ট কোশ্চেনের বই চ্যাপ্টার ওয়াইজ আগে ওইগুলোকে দেখে নেওয়া, যে প্রথম চ্যাপ্টারের মধ্যে কি কি প্রশ্ন হতে পারে, মুখস্থ দরকার নেই, জাস্ট দেখে নেওয়া। তাই দেখে নেওয়ার পরে তারপরে যদি আমি পাঠ্য বইটা পড়ি, তখন কিন্তু খানিকটা হলেও মনে লাগবে আশা করি। কারণ ওই যেই প্রশ্নগুলো আমি অনুশীলনে দেখেছি, যেই প্রশ্নগুলো আমি কোনো মানে বইয়ের মধ্যে দেখেছি, সেই প্রশ্নগুলো কিন্তু আমি ডিটেলস যখন পড়ছি, হ্যাঁ এটা তো দেখেছি, তাহলে তো মন দিয়ে পড়তে হয়, এইভাবেও কিন্তু অনেকটা কিন্তু আগ্রহ সৃষ্টি হতে পারে। তাহলে দুরকমভাবে পড়া যায়, যার যেরকমভাবে ভালো লাগবে, মনে ধরবে, সে সেই রকমভাবে পড়তে পারো, তাতে অসুবিধা নেই। এখন বিভিন্ন জায়গায় যেটা পড়াচ্ছে, সেখানে গাদা নোটস দিচ্ছে, বই দিচ্ছে। আচ্ছা, আমার মনে হয় না যে নোটস দিয়ে বা এরকম প্রিন্ট দিয়ে কোনো কিছু উপকার করা যাবে, কারণ মার্কেটে প্রচুর পরিমাণে এসএসসি এমএসসির বই রয়েছে। সেখানে আমার কাছে পড়তে আসার পরে আমিও যদি বান্ডিল ধরে এরকমভাবে জিরক্স দিয়ে দেই, তাহলে চাপ সৃষ্টি ছাড়া আর কিছুই না। মানে আগ্রহ সৃষ্টি কতটা হবে সেটা জানা যায় না। আমার মনে হয় প্র্যাকটিসটা বড় কথা। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রতিষ্ঠানে যেটা উচিত, যেটা আমরা করি, সেটা যে প্রথম যে অধ্যায় আমি যদি বলি, যে প্রথম অধ্যায়ের আমরা আজকে একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে আমরা সিন্ধু সভ্যতা পর্যন্ত
একটা আলোচনা করবো, একটা ধারাবাহিক একটা আলোচনা যদি আমরা গল্পের মাধ্যমে করি, তাহলে কিন্তু ছাত্রদের মনে সেটা বেশ গেঁথে যাবে। এবং তারপরে যদি আমি সেটাকে বলি যে আগামী দিন তোমরা এই যে যতটুকু আমি আলোচনা করলাম, এটা সংক্ষেপ আলোচনা করলাম, এটা ড্রট করে তোমরা বাড়িতে পড়ে আসবে, এবং পড়ার সাথে সাথে তোমরা এই সংক্রান্ত সব শর্ট কোশ্চেন দেখে আসবে। ঠিক আছে, আমি এখান থেকে প্রশ্ন ধরবো, তখন কিন্তু আমার মনে হয় সেই পড়ারও একটা কিন্তু আগ্রহ বেড়ে যাবে, ওকে দিয়েই পড়ানো আগ্রহ বেড়ে যাবে, এবং ওকে দিয়ে কিন্তু আমি প্র্যাকটিস করতে পারি, যত পারি প্র্যাকটিস করতে পারি। আর আমার প্রতিষ্ঠানের যে সিস্টেমটা সেটা হয়েছে যাতে করে আমি ছাত্রদের অত্যন্ত বুঝাতে পারি, চ্যাপ্টার ওয়াইজ আমি এক একটা টপিক বুঝাবো, সেই টপিকের উপরে সে বাড়িতে পড়ে আসবে, টপিকের উপরে কত ধরনের শর্ট কোশ্চেন হতে করা যায় সেটা সে পড়ে আসবে। তখনই তার ভিতরে কিন্তু একটা আগ্রহ জন্মাবে যে আমি যেই বইটার ধারাবাহিকভাবে পড়েছি সেই ধারাবাহিক বইটার মধ্যে হয়তো সব শর্ট কোশ্চেন নেই, তার মানে আমি আগে ধারাবাহিকভাবে পড়বো, এই বইয়ের শর্ট কোশ্চেন যা হতে পারে হবে, আমি এর সাথে সাথে ওই আরও যেই আমার গাইড যে বইগুলো রয়েছে সেই গাইড বইয়ের উত্তরগুলো আমি দেখে যাব, এইটুকুর মধ্যে কি কি হতে পারে। আমার মনে হয় এইভাবে পড়লেও অনেকটা উপকার পাওয়া যাবে, এবং ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে হবে। এবং যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে, আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ইউটিউব পেজ রয়েছে, যেই পেজ থেকেই দেখো না কোনো পেজটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, আরও আমি এই সংক্রান্ত ভিডিও দেবো। আর যদি কারো কোনো পড়ার দরকার হয়, যদি মনে হয় যে এইভাবে পড়লে উপকার পাওয়া যাবে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আমাদের অনলাইন অফলাইন সব ক্লাসেই আমরা সব লাইনের মাধ্যমেই আমরা পড়াই। ওকে, থ্যাংক ইউ।